গুড মর্নিং। আবার তোমাদের প্রশ্নোত্তর আলোচনা নিয়ে এসেছি। এবার একটু ভিন্ন ধরনের আলোচনা। তোমাদের একাদশ শ্রেণীর অর্থাৎ সেমিস্টার 2 এর আইও হাই স্কুলের যে দর্শন পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। এখানে বড় কোশ্চেন ছোট কোশ্চেন দুটোই রয়েছে। ছোট কোশ্চেন বলতে 2 মার্কের 3 মার্কের রয়েছে। বড় কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি না, এখানে লজিক আছে, লজিকটা সলভ করার চেষ্টা করছি। তোমরা মিলিয়ে নিও যে যেটা করেছো। শুরু করছি। এই হচ্ছে আইও হাই স্কুলের সেমিস্টার 2 2025 সাবজেক্ট ফিলোসফি। তার প্রথম কোশ্চিন হচ্ছে যুক্তিবিজ্ঞান কাকে বলে। এখানে যুক্তিবিজ্ঞান বা যুক্তিবিদ্যা একই কথা, বা তর্কবিদ্যা। যুক্তিবিজ্ঞানের সংজ্ঞা আমি লিখেছি খাতাতে, তাড়াতাড়ি হবে তাহলে। যে শাস্ত্র বৈধ বা যথার্থ যুক্তি থেকে অবৈধ বা অযথার্থ যুক্তিকে পৃথক করার পদ্ধতি বা নিয়মাবলী নিয়ে আলোচনা করে সেই শাস্ত্রকে যুক্তিবিদ্যা বলে। নেক্সট, একের বি নাম্বার, ন্যায় কয় প্রকার ও কী কী? ন্যায় হচ্ছে 2 প্রকারের, মিশ্র ন্যায় আর অমিশ্র ন্যায়। নেক্সট কোশ্চিন অথবা দিয়ে আছে, সকল মানুষ হয় কবি, কোনো মানুষ নয় কবি, এ আর ই বচন। এখানে বলেছে উক্ত বচন দুটির মধ্যে কোন বিরোধিতার সম্বন্ধ বর্তমান। এটা উত্তর হবে বিপরীত বিরোধিতার সম্বন্ধ। আর তার সঙ্গে এই বিরোধিতার সংজ্ঞাটি উল্লেখ করতে চেয়েছে। সংজ্ঞাটা হবে এভাবে, একই উদ্দেশ্য ও একই বিধ পদ বিশিষ্ট দুটি সার্বিক বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে তাহলে বচন দুটিকে পরস্পরের বিপরীত বিরোধী বচন বলে এবং তাদের মধ্যবর্তী সম্বন্ধকে বিপরীত বিরোধিতা বলে। আমরা জানি বিরোধিতাটা অ্যাকচুয়ালি দুটি বচনের সম্বন্ধ, 2টি বা 3টি বচনের বা একাধিক বচনের সম্বন্ধ, অর্থাৎ একটা বচনের সঙ্গে আরেকটা বচনের যে পারস্পরিক যৌক্তিক সম্পর্ক কী সেটাই হচ্ছে বিরোধিতা। ঠিক আছে, তো এখানে হচ্ছে বিপরীত বিরোধিতা সংজ্ঞাটা, এটা লিখলেই হবে, ফুল নাম্বারই পাবে এটা লিখতে গেলে। নেক্সট কোশ্চিন হচ্ছে সি, নিরপেক্ষ বচন কাকে বলে, উদাহরণ দাও। নিরপেক্ষ বচন বা বচন কাকে বলে, আমি সংজ্ঞাটা দিয়েছি দেখো, যে বাক্য যুক্তির অঙ্গ হয় বা দুটি বিষয়ের মধ্যে সম্বন্ধ ঘোষণা করে বা সত্য বা মিথ্যা বলে গণ্য হতে পারে সেই বাক্যকে নিরপেক্ষ বচন বলে। অর্থাৎ যে বাক্য যুক্তির অঙ্গ হয় মানে যুক্তি তৈরি হয় বচন দিয়েই, দুটো বিষয়ের মধ্যে সম্বন্ধ ঘোষণা করে, অর্থাৎ এখানে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে একটা সম্বন্ধ রিলেশন সেটা প্রকাশ করে বা ঘোষণা করে, ওই জন্য বচনকে ঘোষক বাক্য বলা হয়। এবং সত্য বা মিথ্যা বলে গণ্য হতে পারে, বাস্তবের সঙ্গে মিল থাকলে সত্য এবং বাস্তবের সঙ্গে মিল না থাকলে সেটা মিথ্যা। এই সম্পূর্ণটা দিলে 2 2 দেওয়া উচিত। এই তিনটার যে কোনো একটা কম থাকলে 2 2 না পাওয়ার সম্ভাবনাই কম। নেক্সট কোশ্চেন, যদিও এই সংজ্ঞাগুলো অনেক বইয়ে অনেক রকম এক লাইনে করে দেওয়া হয়েছে, ওটা সঠিক নয়। 2 পেতে গেলে এই সম্পূর্ণটা দেওয়া উচিত, 2 2 পেতে। নেক্সট কোশ্চেন, একটা বচনটা একটা লিখে নিই যে কোনো, সকল মানুষ হয় মরণশীল জীব। ধরো এটা একটা বচন দিলাম। এখানে উদ্দেশ্য, নেক্সট কোশ্চিন হচ্ছে উদ্দেশ্য বচনের বিধেয় সংযোজক, উদ্দেশ্য বিধেয় সংযোজক কাকে বলে, এই সংজ্ঞাটা চেয়েছে অথবা। উদ্দেশ্য কাকে বলে, উদ্দেশ্য হচ্ছে এই পদটা, তাহলে বচনের যে পদ সম্পর্কে কিছু ঘোষণা করা হয় বা তার সম্বন্ধে স্বীকার বা অস্বীকার করা হয় সেই পদকে উদ্দেশ্য পদ বলে। মানে এই পদটা মানুষ সম্বন্ধে মরণশীল পদে স্বীকার করা হয়েছে। বিধেয় পদ, বচনের যে পদ উদ্দেশ্য পদ সম্বন্ধে মানে এই পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় বা কিছু ঘোষণা করা হয়েছে সেই পদকে বিধেয় পদ বলে। তার মানে যে মরণশীল পদটা এটা হচ্ছে বিধেয় পদ। আর সংযোজক কাকে বলে, কোনো বচনে
যে চিহ্ন বা শব্দের দ্বারা উদ্দেশ্য ও বিধপদের সম্বন্ধকে প্রকাশ করা হয় সেই চিহ্ন বা শব্দকে সংযোজক বলে। অর্থাৎ এটা হচ্ছে সংযোজক। সকল মানুষের মরণশীল, তার এই হয়টা হচ্ছে সংযোজক। উদ্দেশ্য বিধের একটা সম্বন্ধটা একটা ঘোষণা করছে, এটা স্বীকার করা হয়েছে না অস্বীকার করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি বচন দিয়ে উল্লেখ করে দিলাম, এটা উদ্দেশ্য, এটা সংযোজক, এটা হচ্ছে বিধেয়। এর তিনটার সংজ্ঞা চেয়েছে। তোমরা মিলাতে গেলে ভিডিওটাকে স্কিপ করে থেমে থেমে মিলিয়ে নিবে। আমি একটু তাড়াতাড়ি বলছি, কারণ নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। নেক্সট 2 নম্বর কোশ্চিন, নীতিবিজ্ঞান কাকে বলে বা নীতিবিদ্যা একই কথা। নীতিবিজ্ঞান হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্বন্ধীয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। অর্থাৎ মানুষের আচরণের বা ঐচ্ছিক ক্রিয়ার নৈতিক মূল্য বিচার করে যে বিজ্ঞান, তাই হচ্ছে নীতিবিজ্ঞান। এখানে ঐচ্ছিক ক্রিয়া একটা নতুন ওয়ার্ড আসলো। ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে, এটা এর পরে কোশ্চিন আছে তোমাদের, ওখানে একটু আমি জাস্ট হিংস দিয়ে দেবো। আমি এগুলো বুঝতে গেলে বিস্তারিত ক্লাস দরকার। জাস্ট এখন কয়েকটা জিনিস বলে দেবো, একটু বুঝে নেও। নেক্সট কোশ্চিন, 2টি নৈতিক গুণের নাম লেখো। এখানে আমি অনেকগুলো নৈতিক গুণের নাম দিয়েছি, তোমরা যে কোনো দুটো দিয়ে দেবা। ধৈর্য, সংযম, বিচক্ষণতা, দান, স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, উদারতা, সত্যবাদিতা ইত্যাদি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, চার্বাক মতে মানব জীবনের পরম লক্ষ্য কী? এটা তোমরা সবাই জানো, এটা ফার্স্ট সেমিস্টারেও পড়েছ। চার্বাক মতে পরম জীবনের লক্ষ্য হচ্ছে সুখভোগ বা ইন্দ্রিয় সুখভোগ। ঠিক আছে, সুখভোগ বা ইন্দ্রিয় সুখভোগ। আচ্ছা, নেক্সট, চার্বাক নীতিতত্ত্বকে আর কী নামে অভিহিত করা হয়? চার্বাক নীতিতত্ত্বকে সুখবাদ বলা হয়, বা আমি যদি আরও ভেঙে বলি তাহলে বলতে হবে স্থূল আস্ত সুখবাদ। এবার স্থূল আস্ত সুখবাদ বলতে কি, এই জীবনে ব্যক্তিগত ইন্দ্রিয় সুখই হচ্ছে মানুষের একমাত্র লক্ষ্য। অর্থাৎ যতদিন বাঁচে সুখে বাঁচবে। হ্যাঁ, এটা হচ্ছে সুখবাদ। আচ্ছা, নেক্সট কোশ্চেন এবার হচ্ছে তোমাদের লজিক শুরু, যেটা সম্বন্ধে আমি আলোচনা করছিলাম, লজিক নিয়ে। এখানে বলেছে বচনে রূপান্তরিত করো আর তার গুণ আর পরিমাণটা নির্দেশ করতে বলেছে। এবার আমি প্রথমে আছে কেবল পরিশ্রমী, এটা না, এইটা 2-এর এ, সব ফুল সুগন্ধি নয়, সবের সঙ্গে নয় আছে, তাহলে এটা হবে ও বচন। আমি করেছি কোনো কোনো ফুল নয় সুগন্ধি। এখানে কী বের করতে বলেছে? গুণ পরিমাণ। গুণ কী হবে? গুণ হবে নর্তক, আর পরিমাণ কী হবে? পরিমাণ হবে বিশেষ, কারণ ও বচন হচ্ছে বিশেষ বচন। নেক্সট, কেবলমাত্র শিক্ষিতরাই প্রগতিশীল। কেবলমাত্র থাকলে উদ্দেশ্যবিধ চেঞ্জ হয়, আর এই বচন হবে, তাহলে এ বচন সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত। এর গুণ হবে সদর্থক, আর পরিমাণ হবে সার্বিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, যদি কোনো দেশ স্বাধীন হয় তাহলে সেই দেশ উন্নতশীল। যদির পরের অংশটা যদি নির্দিষ্ট হয় তাহলে সেটা নিরপেক্ষ বচনই না, সেটা হবে সাপেক্ষ বচন। ঠিক আছে, বা যৌগিক বচনের মধ্যে পড়ে। আর যদির পরের অংশটা যদি অনির্দিষ্ট হয় তাহলে সেটা হয়ে যাবে নিরপেক্ষ বচন, এবং পজিটিভ থাকলে সেটা হয়ে যাবে এ বচন, নেগেটিভ থাকলে হবে ই বচন। আমি রুলসটা বলে দিলাম। যদির পরের অংশটা যিনি অনির্দিষ্ট আছে, মানে কোন দেশের কথা বলা আছে, কোনো দেশের কথা বলা নির্দিষ্ট করে বলা নেই, তাহলে এটা নিরপেক্ষ বচন হবে। নিরপেক্ষ বচন হলে এটা এ বচন হবে। এ বচন আমি বচন করেছি, সেটা হচ্ছে সকল স্বাধীন দেশ হয় উন্নতশীল। ক্লিয়ার? এখানে গুণ হবে সদর্থক, আর পরিমাণ হবে সার্বিক বা সামান্য, যেটা খুশি। ঠিক আছে, নেক্সট বি নাম্বার দাগের, এখানে বচনে রূপান্তরিত করতে বলেছে আর তার ব্যাপ্য আর অব্যাপ্য পদটা বের করতে বলেছে। এবার দেখো, কেবল পরিশ্রমীরাই সফল। কেবল থাকলে কি এ বচন, আর উদ্দেশ্যবিধ চেঞ্জ করতে হবে, তাহলে সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। বচন করেছি, উদ্দেশ্য চেঞ্জ করেছি। আর এর ব্যাপ্য অব্যাপ্য, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেয় পদ অব্যাপ্য। তোমরা আলাদাভাবে লিখে নেবা, আমি এখানে শর্টে নিচে দাগ দিয়ে দিয়েছি, নিচে দাগ দিলে হবে না, আলাদা করে লিখতে হবে। ব্যাপ্য পদ সমান হচ্ছে সকল ব্যক্তি, ব্যাকেটে উদ্দেশ্য।
বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য ব্যাকেট পরিশ্রমী ব্যাকেট হচ্ছে অব্যাপ্য পরিশ্রমী ব্যাকেটে বিধেয় পদ। ক্লিয়ার? এভাবে লিখবে, লেখার সিস্টেমটা এভাবে লিখবে। আমি নিচে দাগ দিচ্ছি, সেই এভাবে লিখবে না, ঠিক আছে? 2 নাম্বার, অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়। কদাচিৎ আছে, কদাচিতের সঙ্গে যদি পজিটিভ থাকে তাহলে সেটা হবে ওবচন, তাহলে হবে কোনো কোনো অসৎ ব্যক্তি নয় সুখী। সুখী ব্যক্তিও দিতে পারো, অসুবিধা নেই। এখানে ওবচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য আর বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য, ঠিক আছে? তারপরে হচ্ছে আই বচন, অধিকাংশ ফল মিষ্টি। অধিকাংশের সঙ্গে পজিটিভ থাকলে আই বচন হয়, তাহলে কোনো কোনো ফল হয় মিষ্টি, আই বচন। আই বচন দুটো পদই অব্যাপ্য, তাহলে দুটো পদে অব্যাপ্য হবে, তাহলে বি দাগ হয়ে গেল। সি দাগের বলেছে যে বচনে করে আবর্তন করবা ও বিবর্তন করবা, তার মানে হচ্ছে বচন থেকেই আবর্তন, বচন থেকেই বিবর্তন, এই হেডিংটার মানে। এবার আমরা দেখি কি দিয়েছে। 1 নম্বরে আছে সব ভোটদাতা প্রাপ্তবয়স্ক নয়। কোন বচন হবে? ও বচন। তাহলে আমি প্রথমে ও বচন করি, কোনো কোনো ভোটদাতা নয় প্রাপ্তবয়স্ক, ঠিক আছে? কোনো কোনো ভোটদাতা নয় প্রাপ্তবয়স্ক, ও বচন। এখানে কি বলেছে? আবর্তন করতে বলেছে প্রথমে, তাহলে ও বচনে আবর্তন সম্ভব নয়, ওই যে আমি ক্রস করে দিয়েছি। তারপর বলেছে বিবর্তন করতে, ও বচনের বিবর্তন হচ্ছে আই। কোনো কোনো ভোটদাতা নয় অপ্রাপ্তবয়স্ক ব্র্যাকেটে বিবর্ত বা বিবর্তিত, যেটা খুশি, ঠিক আছে? এটা 1 নম্বর গেল। 2 নম্বর, অলস মানুষ আছে। আছে থাকতে গেলে মানুষের যেটা গুণ সেটা আবশ্যিক থাকলে কি হবে? এ বচন হবে। আর আকস্মিক থাকতে গেলে সেটা হয়ে যাবে আই বচন। তাহলে মানুষের অলসতাটা হচ্ছে আকস্মিক, তাহলে এটা হচ্ছে আই বচন হবে। কোনো কোনো মানুষ হয় অলস ব্যক্তি, দিতে পারো, ঠিক আছে? এবার আই বচনের আবর্তন হবে, কোনো কোনো অলস ব্যক্তি হয় মানুষ, এখানে আবর্তন দিবা। আর আই বচনের বিবর্তন হবে ও বচন, কোনো কোনো মানুষ নয় অলস ব্যক্তি, ঠিক আছে? এটা হবে বিবর্ত। 2 নম্বরটা হলো। 3 নম্বর, রিপোর্টাররা উপস্থিত ছিল, এটা আই বচন হবে। কোনো কোনো রিপোর্টার হয় উপস্থিত, এটার আবর্তন হবে, আয়ের আবর্তন হচ্ছে, আমি করিনি, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে নিও, মিলিয়ে নিও। আই বচনের আবর্তন হবে আই। কোনো কোনো উপস্থিত ব্যক্তি হয় রিপোর্টার, আর বিবর্তন হবে, আয়ের বিবর্তন হবে ও। কোনো কোনো রিপোর্টার নয় অনুপস্থিত ব্যক্তি, ঠিক আছে? আচ্ছা, এটা এটা হয়ে গেল। এবার অথবা দিয়ে কি দিয়েছে দেখি। এইখানেও তোমাকে আবর্তন বিবর্তন করতে দিয়েছে, তবে এখানে একটু আলাদা করতে দিয়েছে, সেটা হচ্ছে বচন করবে, বচন করার পর তারপরে আবর্তন করবে এবং সেই আবর্তনের বচন থেকে বিবর্তন করবে। এখানে কিন্তু বচন থেকে আবর্তন ছিল, বচন থেকেই বিবর্তন ছিল, আর এইখানে হচ্ছে বচন থেকে আবর্তন, আবর্তন থেকে বিবর্তন, এইটুকু পার্থক্য, ঠিক আছে দুটোর মধ্যে। এবার দেখি আমি, শিক্ষিত ব্যক্তিদের অনেকেই সাম্যবাদী, এটা অনেকেই আছে, তাহলে এটা হচ্ছে আই বচন হবে। আই বচন আমি করেছি এখানে। কোনো কোনো শিক্ষিত ব্যক্তি সাম্যবাদী, ঠিক আছে? এবার এর আয়ের আবর্তন হবে কি? আই। কোনো কোনো সাম্যবাদী হয় শিক্ষিত ব্যক্তি, ঠিক আছে? আর এই আই থেকে এই আয়ের বিবর্তন হবে ও। কোনো কোনো সাম্যবাদী নয় অশিক্ষিত ব্যক্তি। ক্লিয়ার হলো? এবার মাথায় রাখবে সাইডে কিন্তু লেখার একটা আছে, মানে এখানে এর আগে যেমন নর্মালি লেখা হয়েছিল, এটা এখানে লিখতে হবে, এটা আবর্ত লিখতে হবে বা আবর্তিত, যেটা খুশি। আর এখানে লিখতে হবে বিবর্ত, লিখলে হবে না, এখানে লিখতে হবে আবর্তের বিবর্ত, আবর্তের বিবর্ত, যেহেতু আবর্তর বচনের হয়েছে তাই আবর্তের বিবর্ত দিতে হবে, ঠিক আছে? যেহেতু এখানে আবর্তের
বিবর্তন করতে বলেছে। যদি এখানে কোশ্চিনে ভাষাটাও ভুল, এখানে লিখেছে আবর্তিতের বিবর্তন, এখানে বিবর্তন দেওয়া উচিত ছিল না, এখানে হচ্ছে বিবর্ত কোশ্চিনটাতে, ভাষা ভুল। এখানে যেহেতু বিবর্তন দিয়েছে তাহলে এখানে আবর্তন দেওয়া উচিত ছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট। তারপরে হচ্ছে জননী মাত্রই স্নেহশীলা, তার মানে এটা হচ্ছে মাত্রই থাকলে এ বচন হবে। সকল জননী হয় স্নেহশীলা, ঠিক আছে। এবার এর আবর্তন হবে আই বচন। কোনো কোনো স্নেহশীলা ব্যক্তি হয় জননী, ঠিক আছে, এখানে আবর্ত দিতে হবে। আর আয়ের আবর্তন হচ্ছে ও, কোনো কোনো স্নেহশীলা ব্যক্তি নয় অজননী, এখানে আবর্তের বিবর্ত হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে মানুষের বুদ্ধিবৃত্তি আছে। এটা কিন্তু একটু মাথায় রাখবে, এই বাক্যটা যেটা দিয়েছে সেটা কিন্তু একটা সংজ্ঞার্থক জ্ঞাপক বচন। এই বাক্যের যে বচন আসবে সেই বচনের কিন্তু দুটো পদই ব্যাপ্য। আমরা সাধারণত জানি এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য এবং বিধেয়পদ অব্যাপ্য, কিন্তু এটা একটা সংজ্ঞার্থক জ্ঞাপক বচন। সংজ্ঞার্থক জ্ঞাপক বচনের দুটো পদই ব্যাপ্য হয়। ঠিক আছে, তাহলে মানুষের বুদ্ধিবৃত্তি আছে, তাহলে এটা হবে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বা সকল মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব দিয়ে দেবা, তাহলে শুনতে ভালো লাগবে। বুদ্ধিবৃত্তি থাকলেও অসুবিধা নেই। এবার এ থেকে যে আবর্তনটা হবে, যেহেতু এখানে উদ্দেশ্যপদ দুটোই ব্যাপ্য, তাই এখানে এ সংজ্ঞার্থক বচনের আবর্তন এ থেকে এই হবে, অর্থাৎ এটা একটা সরল আবর্তন। এ বচনের সরল আবর্তন। আমরা জানি যে এ বচনের 3টা ক্ষেত্রে সরল আবর্তন সম্ভব, তার মধ্যে এটা একটা। ডিটেলস বলছি না, কারণ ডিটেলস বলতে গেলে সময় লাগবে অনেক। এ থেকে তাহলে এটার আবর্তন আই হবে না, এখানে এ হবে। তাহলে সকল বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব হয় মানুষ, হয়েছে। আর এর বিবর্তন হবে ই বচন, কোনো বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব নয় অমানুষ। এখানে যা বলেছিলাম আবর্ত, এখানে আবর্তের বিবর্ত। ক্লিয়ার হলো আবর্ত বিবর্তনের, মিলেনীয়। আচ্ছা নেক্সট কোশ্চিন ডি। এটা একটা ন্যায় দিয়েছে, বৈধতা বিচার করতে দিয়েছে। কেবলমাত্র জ্ঞানীরাই দার্শনিক, সব মানুষ জ্ঞানী নয়, অতএব সব মানুষ দার্শনিক নয়। এখানে আমার সিদ্ধান্ত হবে, অতএব একটা সিদ্ধান্ত হবে, সব মানুষ জ্ঞানী নয়, তাহলে এটা হবে আমার হচ্ছে সিদ্ধান্ত কোন বচন? ও বচন, তাহলে ও বচন হবে। কোনো কোনো মানুষ নয় দার্শনিক, আমি এসপি পেয়ে গেলাম। এ দুটো পেয়ে যাওয়া মানে এই পদটা দেখে আমাকে বের করতে হবে সেকেন্ড বাক্য। মানুষ পদটা কোথায় আছে? এইখানে আছে, তাহলে এটা সেকেন্ড বাক্য হবে। তাহলে সব মানুষ জ্ঞানী নয়, এটা হবে সেকেন্ড বাক্য। তাহলে কোনো কোনো মানুষ নয় জ্ঞানী, ঠিক আছে, কোনো কোনো মানুষ নয় জ্ঞানী, ওটা ও বচন হয়েছে। বাকি থাকলো ওপরের বাক্যটা, কেবলমাত্র জ্ঞানীরাই দার্শনিক, কেবলমাত্র আছে, তাহলে এটা এ বচন, আর উদ্দেশ্যবিদ চেঞ্জ হবে, দার্শনিক দিকে যাবে, জ্ঞানী দিকে আসবে। তাহলে লিখলাম সকল দার্শনিক হয় জ্ঞানী ব্যক্তি। ঠিক আছে, এবার আমি ন্যায়টাকে দেখবো এখানে কোনো দোষ আছে কিনা। এখানে দেখলাম পি এর ক্ষেত্রে দেখলাম পি উপরে ব্যাপ্য হয়ে গেছে, অসুবিধা নেই, কারণ পি আর এসের ক্ষেত্রে রুলস হচ্ছে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। অর্থাৎ আমি যদি সরলভাবে বলি, কোনো পদ যদি উপরে অব্যাপ্য হয় তাহলে সে নিচে ব্যাপ্য হতে পারবে না, কিন্তু যদি ব্যাপ্য হয়ে যায় তাহলে সে পদের দোষটা হয়। তাহলে এখানে আমার পি এর ক্ষেত্রে ব্যাপ্য হয়েছে, তাহলে তার দেখার দরকারই নেই, কারণ অব্যাপ্য থাকলে প্রবলেমটা আসতো এখানে। আর এসের ক্ষেত্রেও দেখি ও বচনে অব্যাপ্য হয়েছে, হ্যাঁ এটা দোষ হতে পারে, কিন্তু এখানে নিচে গিয়ে দেখছি যে এখানেও অব্যাপ্য, কিন্তু আমার দোষ কখন হবে? যে উপরে হচ্ছে অব্যাপ্য আর নিচে ব্যাপ্য যদি হয় তাহলে প্রবলেমটা আসবে, এছাড়া প্রবলেম নাই ওদের। তাহলে এসেরও ক্ষেত্রে প্রবলেম নাই, পি এর ক্ষেত্রে প্রবলেম নাই। এম এর ক্ষেত্রে কী রুলস আছে? যে এম দুটি যুক্তিবাক্যে অন্তত একবার ব্যাপ্য হবে, দেখি ব্যাপ্য হয়েছে কিনা। এ বচনে এখানে ব্যাপ্য হয়নি, তার মানে এখানে অব্যাপ্য হয়ে আছে, কিন্তু ও বচনের বিধে থাকা এখানে ব্যাপ্য হয়েছে, তাহলে ব্যাপ্য হয়ে গেছে, রুলস অনুযায়ী ব্যাপ্য হয়ে গেছে। তাহলে আমার 3টা পদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই দোষ নেই, কোনো কিছু তো প্রবলেম নেই। তারপরে আমি দেখলাম যে রুলস অনুযায়ী ঠিকই আছে, সিদ্ধান্তে যদি বিশেষ বচন হয় উপরে দুটো যুক্তিবাক্যে একটা বিশেষ বচন হবে, বিশেষ বচন হয়েছে।
সিদ্ধান্ত যদি নর্থক হয় তাহলে দুটো যুক্তিবাক্যে একটা নর্থক হবে, নর্থক হয়েছে, তাহলে সেই নিয়মটাও রুলস ফলো করেছে, অর্থাৎ কোনো রুলস এখানে লঙ্ঘন করেনি। তাহলে তখন আমি ছবিটা নিলাম, PM করলাম, SM করেছি, SP করেছি। ছবি হচ্ছে দ্বিতীয় সংস্থানের AOO এর মূর্তিটার নাম হচ্ছে ব্যারকো। ঠিক আছে, তাহলে এটা একটা বৈধ মূর্তি। তাহলে এর বিচারটা এইভাবে লিখতে হবে, আমি লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি যে এটি একটি মাধ্যম অনুমানের অন্তর্গত ন্যায়ের যুক্তি। ন্যায়ের নিয়মে উক্ত ন্যায়টিতে সমস্ত রুলস যথাযথভাবে পালন করা হয়েছে, অতএব ন্যায়টি বৈধ এবং এটি দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি ব্যারকো। এইটুকু দিলেই বৈধ হলে আর কিছু দেওয়া দরকার নেই, এটা বিচারটা লিখে নেবে তাহলে হয়ে যাবে বর্ধিত বিচার। এটা 3 আছে। ঠিক আছে, এই তোমাদের আজকের লজিকের সমস্যার সমাধান করে দিলাম। আর এইখানে আরেকটা জায়গায় আছে, এগুলো তো পারবা, আর্য সত্য, একটু 4টা আর্য সত্য রয়েছে। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, আর দুঃখের নিবৃত্তির উপায় আছে। চতুর্থতে তোমার আছে, অষ্টাঙ্গী মার্গ আছে। তৃতীয় আর্য সত্যে নির্বাণের কথা আছে, আর দ্বিতীয় আর্য সত্যে পতিত সমৎপদের কথা বলা হয়েছে, আর প্রথম তাদের দুঃখ আছে যে তার কথা বলা হয়েছে। এই 4টা সম্বন্ধে একটু স্বল্প করে লিখে দিলে হয়ে যাবে। তো এইখানে কোশ্চিনটা আরও সহজ করে দিয়েছে, এখানে নির্বাণে তৃতীয় আর্য সত্যে যা আছে ওইটা একটু বিশেষ একটু বড় করে লিখলে হয়ে গেল এখানে নির্বাণের কথাটা। ঠিক আছে, নীতিবিজ্ঞানের বৈশিষ্ট্য ওটা লিখবা তোমরা। আর ঐচ্ছিক ক্রিয়া আমি আগে বলেছিলাম, ঐচ্ছিক ক্রিয়াটা বলতে গেলে তোমাদের আমি জাস্ট একটু বলে দিচ্ছি, একটা জিনিস থাকবে, মানে এখানে ধরো আগে থেকে স্থির করা হবে বা পূর্ব থেকে সংকল্প করে ধরো কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য অনুযায়ী বা কারো দ্বারা বাধাপ্রাপ্ত না হয়ে বা বাধ্য না হয়ে যখন কোনো কার্য করি তখন তাকে ঐচ্ছিক ক্রিয়া বলে। প্ল্যানিং করে ধরো আমার হয়তো চাকরির ক্ষেত্রে একটা তো পরীক্ষায় ফর্ম ফিল আপের ব্যাপার আছে, তাহলে এই ফর্ম ফিল আপ করাটা আমি ফর্ম ফিল আপ করছি, যে কাজটা করছি এটা হচ্ছে ঐচ্ছিক ক্রিয়ার মধ্যে পড়ছে। কারণ আমার এখানে পূর্ব থেকে স্থির হয়ে আছে যেন আমি পরীক্ষা দেবো, ফর্ম ফিল আপ করলাম, আমার একটা উদ্দেশ্য বা উপায় আছে। কারো দ্বারা আমি পরিচিত নই বা কে বাধ্য করতে বলেনি যে আমাকে কর, আমার চাকরি পাওয়ার একটা উদ্দেশ্য, এই অনুযায়ী আমি কোনো কাজ করছি, এই কাজ করাটা হচ্ছে ঐচ্ছিক ক্রিয়ার মধ্যে পড়ে। ঠিক আছে, ডিটেলস বলে দিলাম মোটামুটি। আরও বড় কোশ্চেনগুলো বলতে পারতাম কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই এইটুকুর মধ্যেই রাখলাম। আর কারো কিছু কোশ্চেন জানার থাকলে বা কিছু থাকলে আমাকে আমার নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করবে, 5956316507। ঠিক আছে, কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে জিজ্ঞাসা করে নেবে। গুড বাই।